This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। দুপুরের সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তন্নিষ্ঠা। তন্নিষ্ঠা, আজ দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনালের শুরুতেই আমরা আবারও ইরান এবং ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির দিকে নজর রাখবো। এবার হরমুজ প্রণালী বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে ইরান, আর সেটাই চিন্তা বাড়াচ্ছে গোটা বিশ্বের। কেন? বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছে আমাদের সঙ্গে। সায়ন্ত, ইরানের এই নতুন প্রস্তুতি নিয়ে বিশ্বের চিন্তা বাড়ার কারণটা যদি আমাদেরকে স্পষ্ট করো। দেখো, হরমুজ প্রণালী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্ট্র্যাটেজিক্যাল জায়গা, এবং এই জায়গা মূলত বন্ধ করার চেষ্টা করছে ইরান। কারণ তারা চাইছে গোটা বিশ্ব বিশেষ করে যারা সামরিক দিক থেকে শক্তিধর সেই দেশগুলোর ওপর চাপ বাড়াতে। কারণ পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যে এই হরমুজ প্রণালীর সংযোগ স্থাপন করে, আর এখান থেকেই প্রতি বছর মিলিয়ন তেল যাতায়াত করে, মানে তেল আমদানি করা হয় এই হরমুজ প্রণালী দিয়েই। তেল যদি আমদানি বন্ধ হয়ে যায় তাহলে কাতার, ইরাক সহ ভারত, জাপান একাধিক দেশের ওপর চাপ বাড়বে। এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্রের কিন্তু বর্তমানে নৌবহর রয়েছে কাতার, বাহরিন সহ একাধিক অংশে। সেই জায়গাও এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তার উপরও চাপ বাড়বে। স্বাভাবিকভাবেই হরমুজ প্রণালী কিন্তু ইরানের কাছে লুকিয়ে রাখা একটি তাস, আর এই তাস যদি একবার খেলে দেয় তাহলে কিন্তু শুধুমাত্র মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বের কাছে অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল চেহারা আরও প্রকাশ্যে এসে যাবে। কারণ জ্বালানি সংকট দেখা দেবে। আর হরমুজ প্রণালীকে বন্ধ করার জন্য কিন্তু ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু করেছে ইরান। কারণ ইরান বুঝতে পেরেছে গোটা বিশ্বকে তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিজেদের সঙ্গে পাবে না, কতিপয় দেশ ছাড়া কাউকে পাশে পাচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে নিজেদের গুরুত্বপূর্ণ তাস খেলার চেষ্টা করছে ইরান। ইতিমধ্যে যারা ইরানের প্রশাসন সূত্রে খবর, তারা ইতিমধ্যে আলোচনা করেছে যে কিভাবে তেলের আমদানি যদি এই পথ দিয়ে বন্ধ করা যায় তাহলে ভারত, জাপান, সৌদি সহ একাধিক দেশকে কিভাবে চাপে রাখা সম্ভব হবে। বেশ, অর্থাৎ ইসলামিক দুনিয়ার ভিতরেও সেভাবে কাউকে পাশে না পাওয়া ইরান এবার হাতে থাকা সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে প্রয়োজনীয় তাসটা খেলতে চলেছে। যদি ইসরায়েলের বিরুদ্ধে তার এই যুদ্ধে কোথাও একটু অন্তত এগিয়ে থাকা যায় বা অন্তত আরো বেশ কিছু দেশকে তার সঙ্গে যুক্ত করা যায়, তাই হরমুজ প্রণালী বন্ধের চেষ্টা ইনালেন বা তার প্রস্তুতি শুরু। তন্নিষ্ঠা, একদম অনেকবার সেই প্রস্তুতি তো চলছে, তার মধ্যেই দেখো ইরান ইসরায়েল যে এই যে সংঘাতের পরিস্থিতি, এর মধ্যে কি তৈরি হচ্ছে নতুন সামরিক ক্রুসেড। এই সম্ভাবনার কথা কেন সামনে আসছে জানেন? কারণ ইরানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা করেছে মুসলিম দেশগুলি। কথা বলবো, আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। তন্ময়, আমরা জানি যে ইরানের পাশে সরাসরি দাঁড়িয়েছে পাকিস্তান, তুরস্ক। এই দুটো দেশ একসঙ্গে দাঁড়িয়ে ইরানের পাশে, অর্থাৎ সব মিলিয়ে তিনটে দেশ একসঙ্গে কি মাথা তোলার সাহস পাবে আমেরিকার বিরুদ্ধে? তাহলে গোটা পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে? ইরানের তাহলে কি অবস্থা হতে পারে? দেখো, তুমি শুরুটা যেটা করেছো সামরিক ক্রুসেড, বোধহয় সেই দিকেই এগোচ্ছে এই ইসরায়েল এবং ইরানের যে লড়াই। এখানে মাথায় রাখতে হবে ইরান কিন্তু বারবার যেটা বলেছে, সে শিয়া সুন্নি বিভেদ ভুলে সমস্ত সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, মুসলিম কান্ট্রিগুলো আছে, সেগুলোকে পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছিল। এবং তারপরে কিন্তু সৌদি আরব আমিরাত, কুয়েত, জর্ডন, তুরস্ক, পাকিস্তান এরকম প্রায় 21টা দেশ তাদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছে। সবচেয়ে মজা হচ্ছে পাকিস্তান এবং তুরস্ক এরা পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করলেও আদৌ পাশে দাঁড়াতে পারবে কিনা, কারণ এরা হচ্ছে আমেরিকা নির্ভর। ফলে এই প্রশ্নটা থাকছে। বাকি দেশগুলো যেটা করেছে তারা বলছে ইসরায়েলকে তুরস্ক যেমন আবেদন জানিয়েছে যে তুমি আগ্রাসন বন্ধ করো ইমিডিয়েট, না হলে বড় সড়ো একটা মহাযুদ্ধের দিকে এগোচ্ছে এই দুই দেশের সংঘাত, আরও অন্যান্য দেশ জড়িয়ে পড়তে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে প্রত্যেক দিকেই পক্ষ নিচ্ছেন অনেকে। সেই পক্ষ নেওয়ার কারণে এই যুদ্ধ বড় আকার নিতে পারে। কিছুক্ষণ আগে ট্রাম্প যে কথা বলেছেন, সবাইকে তেহরান ছাড়ার পরামর্শ দিয়েছেন, অ্যাকচুয়াল পরামর্শ নয়, হুঁশিয়ারি, অর্থাৎ বড় সড়ো কোনো হামলা তেহরান শহরের ওপর হতে পারে। সব মিলিয়ে ইসরায়েল, তেল আভিভ সেখানেও পরপর আক্রমণ হয়ে যাচ্ছে। সব মিলিয়ে এই মুসলিম কান্ট্রিগুলোর 21টা দেশ পাশে দাঁড়ানো, কিন্তু কতজন সরাসরি পাশে এসে দাঁড়িয়ে যুদ্ধ অংশ নিতে পারবে কিনা বা প্রকাশ্যে আরও কোনো হেল্প করতে পারবে কিনা, সেটা নিয়ে তুরস্ক বা পাকিস্তানের ক্যারেক্টার নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ
তারা আমেরিকার উপর নির্ভরশীল। ফলে এইটা বাদ দিয়ে বাকি যে দেশগুলো রয়েছে সব মিলিয়ে দুটো ভাগ হয়ে যাচ্ছে ক্রমশ। কিছু দেশ এখনো পর্যন্ত চুপচাপ রয়েছে, ভারতে 2 দেশই বন্ধু, ফলে ভারত একটা মধ্যপন্থা অবলম্বন করছে। চীন এই মুহূর্তে এখনো পর্যন্ত চুপচাপ রয়েছে। রাশিয়া ইরানকে যে যুদ্ধ থামানোর পরামর্শ দিয়েছিল ইসরায়েলকে, এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার পরামর্শ দিয়েছিল। সব মিলিয়ে কিন্তু ধীরে ধীরে একেবারে দুটো ভাগ হয়ে গিয়ে সামরিক ক্রুসেডের দিকে হচ্ছে এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। অবশ্যই আমাদের গোটা বিষয়টার দিকে নজর থাকবে। এই মুহূর্তে স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। আমি কথা বলবো সরাসরি শুভাশিস বাবুর সঙ্গে। শুভাশিস বাবু, আমি একদম প্রথম কথায় আসি, শুরুতেই যেটা সায়ন্ত বলছিল, হরমুজ প্রণালী বন্ধের জন্য যদি সত্যি ইরান প্রস্তুতি শুরু করে এবং সেরকম একটা পথে হাঁটে, আরো কতটা খারাপ দিকে এগোতে পারে পরিস্থিতি? ইরান নিজের যুদ্ধ নীতিটাকে দুটো ভাগে বিভক্ত করছে, খুব রিসেন্টলি এটা শুরু করেছে। প্রথম নীতিটা হলো তারা এমন কিছু স্টেপ নিতে চলেছে যেটা হিউম্যান এফেক্ট ফেলবে, যেটা হিউম্যান এফেক্ট অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে ইকোনমিক ভীষণ ডাউনফল আনবে, এবং সেই ডাউনফল গুলো ন্যাচারাল রিসোর্স এবং ম্যানমেড রিসোর্স দুটোর উপরেই এফেক্ট ফেলবে, যাতে করে বাকি দেশরা কনসার্ন প্রকাশ করতে পারে যে ইরানের সাথে যেটা ঘটছে সেটা আমাদের পক্ষেও ভালো নয়। দিস ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে তারা চেষ্টা করছে তাদের দেশের উপরে হওয়া আক্রমণটার একটা ধার্মিক অ্যাঙ্গেল দিতে, বিকজ তারা যদি হাবিনিকে বারংবার ইসরায়েল বোঝাবার চেষ্টা করছে হি ইজ এ পলিটিক্যাল ডিক্টেটর, যদিও ইরান কিন্তু বারংবার বোঝাবার চেষ্টা করছে উনি ধর্মগুরু বা ধর্মযাজক। এই দুটো ক্ষেত্রে যদি ওরা ধর্মগুরু বা ধর্মযাজকের ন্যারেটিভটা এস্টাবলিশ করে দিতে পারে, তাহলে ওআইসি বা ওপেকের একটা বড় কোয়ান্টিটি এবং বেশ কিছু দেশ তারা কিন্তু শুধু ধর্মের নামে ইরানের পাশে দাঁড়াতে রাজি হবে বা ইনক্লিনেশন পাবে। এই দুটো কার্ড খেলে তার কারণ ইরান বিশ্বে একমাত্র স্বীকৃত শিয়া মুসলিমদের দেশ, এবং ওআইসির অন্য যে সদস্য রাষ্ট্রগুলি আছে তারা সবাই তো সুন্নি মুসলিম দেশ। ওআইসি এবং ওপেক দুজনের ব্যালেন্সটাই এখানে ইম্পর্টেন্ট। ওপেক হচ্ছে মাদার বডি ফর পেট্রোলিয়াম। যদি ওআইসির শিয়া সুন্নিতে বিভক্ত হয়েও যায়, ওপেকের কনফার্মেশনটা ইরানের দিকেই যাবে। তার কারণটা হচ্ছে ওপেকের স্ট্যান্ড পয়েন্টটাই হচ্ছে ইরানকে ধরে, ইরানের ট্রেড পয়েন্টারটা ধরেই হচ্ছে ওপেকের স্ট্যান্ড, এবং ওপেক তাই জন্যই দাঁড়াবে বারংবার ইরানের পাশে। এবং ইরানের পাশে যদি ওপেক দাঁড়ায়, খুব একটা অবাক হওয়ার কিছু নেই যদি গোপনভাবে বা ডাইরেক্টলি রাশিয়া এবং চায়নাও স্ট্যান্ড নেয় টুয়ার্ডস ইরান। বেশ, আমাদের সঙ্গে থাকুন শুভাশিস বাবু। আর ঠিক এই সময়, অর্থাৎ এই সম্ভাবনাগুলোর মধ্যেই, এই সম্ভাবনা এবং আশঙ্কার দোলাচলের মধ্যেই কিন্তু ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না, এবং ইসরায়েলের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে বলে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যৌথ বিবৃতি দিয়েছে G7 দেশগুলো। আপনারা জানেন G7 দেশগুলোর সম্মেলন চলছিল, এবং সেই সম্মেলন থেকে যেভাবে তড়িঘড়ি দেশে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প, সেটাও নতুন কিছু আশঙ্কার জন্ম দিয়েছে। সবটা মিলিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। জ্যোতির্ময়, জানতে চাইবো তোমার কাছ থেকে, একদিকে ট্রাম্পের তড়িঘড়ি দেশে ফেরা এই সম্মেলন শেষে, আর অন্যদিকে সম্মেলন শেষে যে যৌথ বিবৃতি ইসরায়েলকে সমর্থন জানিয়ে। দেখো, G7 বৈঠকে যে রিজলিউশন নেওয়া হচ্ছে তাতে সিজফায়ারের ক্ষেত্রে যাবতীয় দায়িত্ব নিতে হবে ইরানকে। ইরানের ওপরে চাপ সৃষ্টি করা হচ্ছে যে এই ক্ষেত্রে তারা একদিকে প্রথম তাদের হামলা বন্ধ করতে হবে, দ্বিতীয়ত ইউরেনিয়াম এনরিচমেন্টের যে কাজ তারা করছে তা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, এবং পরমাণু অস্ত্র তারা তৈরি করছে গোপনে সেই বিষয়টি তাদেরকে সম্পূর্ণভাবে ওপেন করে দিতে হবে, অর্থাৎ সেখানে ইন্টারন্যাশনাল ইন্সপেকশন হবে এবং তারা কোনো পরিস্থিতিতেই পরমাণু বোম তারা বানাতে পারবে না সেই বিষয়ে তাদেরকে ডিক্লারেশন দিতে হবে। এবং সারা বিশ্বের সামনে তাদের এই যে যেখানে যেখানে গবেষণা কেন্দ্রগুলো রয়েছে সেখানে যে আদৌ কোনো পরমাণু অস্ত্র তৈরি হচ্ছে না সেই বিষয়টি তাদেরকে প্রমাণ করতে হবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইন্সপেকশনের জন্য তাদের দেশে দরজা খুলে দিতে হবে, যেটা কোনোভাবেই ইরান মানতে রাজি নয়। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে G7 তারা স্পষ্টভাবে জানিয়েছে যে ইসরায়েলের আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার রয়েছে। কেন? ইসরায়েলের আত্মরক্ষার অধিকার শুধুমাত্র তাদের ইরানের পরমাণু অস্ত্র তৈরির মধ্যে থেকে নয়, তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে, কোথাও হাউদি রয়েছে, কোথাও হুজি রয়েছে, কোথাও আমরা দেখতে পাচ্ছি যে হামাস রয়েছে, এই ধরনের জঙ্গি সংগঠনগুলোকে প্রক্সি ওয়ারে প্রতি মুহূর্তে মদত দিচ্ছে ইরান, তা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে ইসরায়েলের পাশে যে G7 আছে তা সম্পূর্ণভাবে তারা আজকে তাদের ডিক্লারেশনের মধ্যে দিয়ে বা রিজলিউশনের মধ্যে দিয়ে তারা জানিয়ে দিল। দ্বিতীয় একটি বিষয় হচ্ছে যে সমস্ত
নৌসেনা ঘাঁটিগুলো রয়েছে পশ্চিম এশিয়া আমেরিকার, এই নৌসেনা ঘাঁটিগুলোর ওপর নতুন করে ইরানের আক্রমণ তৈরি হতে পারে। এবং যদি এই ইরান এবং ইসরায়েলের লড়াই আরো বেশি করে এসকালেট করে, তাহলে কিন্তু নৌসেনা ঘাঁটিগুলোকে অ্যাক্টিভ হতে হবে। এবং সেই বিষয়ে ডিসিশন নেওয়ার জন্যই ডোনাল্ড ট্রাম্প তিনি তড়িঘড়ি বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছেন এবং তার বিদেশ সচিব বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছেন এবং তারা আমেরিকায় ফিরে গিয়ে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। ধন্যবাদ জ্যোতির্ময়। আর এই ইরান ইসরায়েল সংঘাতে এবার কি জড়াবে তুরস্ক? মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানো হচ্ছে জানালেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। খুব শীঘ্রই দেশের সামরিক ক্ষমতা এমন পর্যায়ে নিয়ে যাব যাতে কেউ হামলা চালানোর সাহস না দেখায়। মেনশন করেছেন কেউ হামলা চালানোর সাহস না দেখায়। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, তাহলে এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলে দিচ্ছেন যাতে কেউ হামলায় জড়ানোর সাহস না পায়, এমন জায়গায় নিয়ে যাব সামরিক এই ক্ষেপণাস্ত্রগুলোকে, সেখানে দাঁড়িয়ে তুরস্ক তারা কি সাহস দেখাবে? দেখো, এই ইরান ইসরায়েল যে যুদ্ধ সেটা নিয়ে কিন্তু গোটা বিশ্ব দুটো ভাগ হয়ে গিয়েছে। একদিকে G7, অন্যদিকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, অর্থাৎ তার মধ্যে রাশিয়া, চীন, তুরস্কের মতো ভারতও রয়েছে। যেমন রয়েছে তেমনই G7 এনে রয়েছে আমেরিকা, ভারতের মতো দেশগুলো। কিন্তু দেখা যাচ্ছে তুরস্ক বা চীন, রাশিয়া তারা কিন্তু ইসরায়েলকে আগ্রাসন বন্ধের দাবি অনুরোধ করেছে। এমনকি তারা নিজেদেরকে ইরানকে পাশাপাশি পরোক্ষে সমর্থনের কথা বলেছে, যদিও সরাসরি নয়। এই অবস্থায় দাঁড়িয়ে তুরস্ক কিন্তু নিজেদের অবস্থান একটা অন্য মাত্রায় নিয়ে গেল। এরদোগান তিনি যেটা জানিয়েছেন যে নিজেদের মাঝারি পাল্লা এবং দূরপাল্লার মিসাইলগুলির উৎপাদন আরও বাড়াবেন। অর্থাৎ কোথাও সামরিক বিশারদরা মনে করছেন যে তুরস্ক কিন্তু এবার ইরানের পাশে দাঁড়িয়েই হোক এই যুদ্ধে জড়াতে চাইবে। এমনকি যদি তাদের দেশের ওপর কোনোভাবে মিসাইল এসে পড়ে তাহলে তার প্রত্যুত্তরে তারাও জবাব দেবে। অর্থাৎ এই বিষয়ে একটা পরিষ্কার হয়ে যাচ্ছে সামরিক বিশারদরা, তুরস্ক কোনো রকমের চুপ করে বসে থাকবে না এবং সেটা ওআইসি বা এই সদস্য হিসাবেই তারা এই জবাব দেবে, নাকি ইসরায়েলকে কোনো কারুর ইন্ধনেই জবাব দেবে, সেটাই কিন্তু মূলত এখন দেখার। তবে এরদোগানের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আবহে, এবং সেটা ইসরায়েল কি হিসাবে নেয়, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে কি চোখে দেখে, সেটাই কিন্তু দেখার। একদম সাথে তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আরও একবার চলে যাব শুভাশিস বাবুর কাছে। শুভাশিস বাবু, যে বিষয়টা নিয়ে কথা চলছিল, যে অর্থাৎ আপনি বলছিলেন যে ইরান ইসরায়েলের এই সংঘাতে ইরান বারবার চাইছে বিশ্বের অন্যান্য দেশগুলোকে জড়িয়ে নিতে। কিছুক্ষণ আগে আপনি ওপেক এবং ওআইসির কথা বলছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই তড়িঘড়ি ফিরে যাওয়া বা G7-এর বৈঠকের শেষে যে রেজলিউশন বা সর্বসম্মত প্রস্তাব নেওয়া ইসরায়েল ইরানের এই সংঘাতে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে, এই জায়গা থেকে একটু বুঝতে চাইব, তুরস্কের পক্ষ থেকে এরদোগান এই যে বার্তাটা দিচ্ছেন, বহুদিন ধরে আন্তর্জাতিক রাজনীতিতে তুরস্ক একটা প্রকাশ্য ডাবল এজেন্ট, ঝোলের লাউ কম্বলের কদু হয়ে রয়েছে। নেটোর সদস্য, ওদিকে মাঝে মাঝেই বেগরবাই করে, নেটোর পক্ষে সুরে সুর মিলিয়ে কথা বলে না, আমেরিকার পক্ষে তো নাই, কখনো কখনো মনে হয় বোধহয় রাশিয়ার জোট সঙ্গী। তুরস্কর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে? এটা খুব খুব একদম পারফেক্ট কথা বলেছো। এবং একটা অদ্ভুত জিনিস একটু ভেবে দেখুন, তুরস্ক কার কার সাথে যুক্ত নয়। তুরস্ক ইউরোপিয়ান ইউনিয়নকে বলে আমরা পার্ট হতে চাই, তুরস্ক নেটোকে জানাতে চায় যে আমরা নেটোর সাথেও সংযুক্ত হতে চাই। তুরস্ক ভীষণভাবে G7, অপরন্তু ওআইসি সবার সাথে তুরস্ক মিলেমিশে চলে। এবং ডাবল এজেন্ট কেন, আমার তো মাঝে মাঝে মনে হয় তুরস্ক ইজ দি মাল্টিলেয়ার ব্রোকার, পরিষ্কার ব্রোকারি করে। ওয়ার্ল্ড ব্রোকারির মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট নেমস ইজ তুরস্ক। এবার পয়েন্টটা হচ্ছে এরা সবাই কেন একটা অ্যাক্সেস নিতে চাইছে, কেন মার্কিন যুক্তরাষ্ট্র বারংবার চেষ্টা করছে এখানে উঠে আসার, তার পিছনে যদি বলেন, আমি একটা কারণ বলছি যেটা আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে বিকজ দিস মান্থ ইজ জুন, আর জুন মাস শেষ হতে চলেছে, এর পরের মাসই হচ্ছে জুলাই, উইচ ইজ দ্য মান্থ অফ ব্রিক্স। এবং বোঝার চেষ্টা করুন, আপনি যদি একটু ইরানের পেছনে দেশগুলো যারা বক্তব্য রাখছে তাদেরকে একটু ইগল আইতে দেখুন, তাদের মেন যে কান্ট্রিগুলো আছে অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়া আর রাশিয়া অ্যান্ড চায়না, আর যারা ইসরায়েলের পক্ষ থেকে বক্তব্য রাখছে সে হচ্ছে মেনলি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যে সব থেকে বেশি ব্রিক্সকে কন্টেস্ট করতে চেয়েছে। তাহলে কি জিনিসটা এরকম যে আগামী দিনে যদি সত্যিকারের ডিডলারাইজেশন হয়, তাহলে যে ওয়ার্ল্ড ইকোনমিক বিভিন্ন রকম ট্রিটি আছে, বিভিন্ন রকম ওয়ার্ল্ড অয়েল বন্ডস আছে, সেগুলো কোথাও গিয়ে কি ভেঙে যেতে চলেছে? সেই ভেঙে যেতে ভাঙার যে সম্ভাবনাটা সৃষ্টি হতে পারে, সেটাকে কাউন্টার করার জন্যই কি অ্যাগ্রিভেট করানো হচ্ছে বিভিন্ন রকম কনফ্লিক্টকে, যাতে করে এই কনফ্লিক্ট গুলো যদি কন্টিনিউ করে তাহলে ওয়ার্ল্ডকে দুটো অ্যাক্সিসে ভাগ করে দেওয়া যাবে
এবং তাহলে ব্রিক্স এর স্ট্রেংথ কমবে, তাহলে আবার করে ইউনাইটেড নেশনস উইল বি দ্য নেক্সট ফাদার অফ দিস ওয়ার্ল্ড। ইউনাইটেড নেশন পাওয়ারফুল হওয়া মানেই তার দুই ভাই নেটো এবং ইউরোপিয়ান ইউনিয়ন দুজনেই খুব নাচতে শুরু করবে এবং আবার আমেরিকার আধিপত্য বাড়বে। বিকজ কোথাও গিয়ে মনে হচ্ছে ফর দ্য পাস্ট 10-15 মান্থস দ্য শিফট ইজ টুয়ার্ডস সোভিয়েত, আই মিন রাশিয়া, ইটস টুয়ার্ডস রাশিয়া। এবং সেই জায়গাটাকে কাউন্টার করার জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে ব্রিক্স হ্যাজ আ ইম্পর্টেন্স হিয়ার, এবং তার জন্যই জুলাই মাসটাকে কেন্দ্র করে জুন মাসে এই ধরনের একটা ঝামেলা সৃষ্টি করা হচ্ছে। তৎপরতা ক্রমশ বাড়ছে। সঙ্গে থাকুন সুভাষিস বাবু, আমাদের সঙ্গে রয়েছেন সুভাষিস বন্দ্যোপাধ্যায়, আন্তর্জাতিক স্ট্র্যাটেজি এক্সপার্ট। আমরা কথা বলছি ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে। অনির্বাণ, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আতঙ্কের আকাশযাত্রা, এই প্রশ্নটাই কি উঠছে বারবার করে, কারণ ফের এয়ার ইন্ডিয়ার বিমান বিভ্রাট, আহমেদাবাদ লন্ডন রুটের বিমানই বাতিল। আহমেদাবাদ লন্ডন AI 159 আহমেদাবাদ লন্ডন বিমান বাতিল। কেন বিমান বাতিল করা হলো সমস্তটাই জানবো। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর থেকে DGCA তারা স্পষ্ট করে দিয়েছে কয়েকটি নিয়ম। তা হচ্ছে যে কোনো সময় কোনো আন্তর্জাতিক বিমান তা উড়ানের আগে কয়েকটি স্তরে তা চেক হবে। DGCA নিজস্ব এক্সপার্ট কমিটি বা ইঞ্জিনিয়াররা যেমন সেখানে রয়েছেন, এর পাশাপাশি আমরা জানি যে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেটিং ব্যুরো তারাও ইতিমধ্যেই তদন্ত করছেন। এবং যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে এক্ষেত্রে যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে একাধিক সংস্থা, অর্থাৎ যেমন এর মধ্যে আমরা জানি যে যারা এই বিমানের নিরাপত্তার বিষয়টি যারা দেখেন সেই সমস্ত সংস্থাগুলি তারা ছাড়পত্র দেওয়ার পরে তবেই এই বিমান উঠতে পারবে। এবং এয়ার ইন্ডিয়ার এক্ষেত্রে একটি টিম প্রতি মুহূর্তে এই জায়গাতে কাজ করছে। এবং আজকে আমরা যে খবর পাই যে এই A171 তা আবার নাম পাল্টেও A159 করা হয়েছে, কিন্তু যখন এই বিমানের উড়ান ছিল ঠিক তার আগেই যখন চেক করা হয় তখন দেখা যায় যে বেশ কয়েকটি যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছে এবং সেই যান্ত্রিক ত্রুটি থাকার কারণে কোনো রকম রিস্ক নেওয়া হয়নি, সঙ্গে সঙ্গে এই বিমানকে বাতিল করে দেওয়া হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। तो उनके पास कुछ जवाब नहीं है, कोई आंसर नहीं है उनके पास, राइट। वो अभी रिफंड का पूछा, बोल रहे हैं रिफंड अभी हम कुछ बता नहीं सकते। रिफंड कैसे, मैंने कहा कैसे मिलेगा, बोले कि आप ऑनलाइन जाओ। ऑनलाइन कहाँ जाओ, यहाँ से वहाँ, वहाँ से यहाँ। ये इतना हैरान हो रहा है। कल 6-7 हजार रुपया खर्च करके आया है और कल का खर्चा हुआ, कल भी कंफर्म नहीं है उसका। ये जनावर समझ रखा है सब पब्लिक ने। There is no any answers, you know, and they just says now flights is cancelled now, and everyone can see like people are just all like market now, and we don't know what's happening now. But this is now they have to rebook it again and resume tomorrow. I don't know what time is it, but every time is a late now, and honestly you can't trust anything anymore now. It's worst. আর একবার ফিরে যাওয়া যাক 12ই জুন দুপুরে 1:39 আহমেদাবাদে টেক অফের 32 সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। মেঘানীনগরের BJ মেডিকেল কলেজের উপর বিমান ভেঙে পড়ার মুহূর্তে আরও একটি ফুটেজ সামনে এসেছে। বিমান ভেঙে পড়ার সময় কিছু একটা বস্তু আকাশে উঠতে দেখা যাচ্ছে, সেই বস্তুটি ঠিক কি সেই দিকটাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে মেঘানীনগরে বিমানটি ভেঙে পড়ার পর ব্যালকনি থেকে চাদর ঝুলিয়ে সেটাকে দড়ির মতো ব্যবহার করে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচার চেষ্টাও করতে দেখা যায় অনেককে। দেখুন সেই মুহূর্তে আরও একটি ফুটেজ, আকাশে কিছু একটা উঠতে দেখা যাচ্ছে। যখন বিমান ভেঙে পড়ে সেই ভয়াবহ দুর্ঘটনা হয়, ঠিক সেই মুহূর্তে আরো একটা ফুটেজ সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে কিছু একটা উঠছে, কিছু একটা রয়েছে। এই মুহূর্তে আমরা মার্ক করে দেখাচ্ছি, দেখুন কিছু একটা উঠতে দেখা গেল এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি মার্ক করে। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার সেই মুহূর্তে আরো একটা ফুটেজ দেখাচ্ছি আপনাদেরকে। আকাশযাত্রা যে কেন আতঙ্কের হয়ে উঠেছে তার আরও একটা প্রমাণ এবার আমাদের শহরে। মধ্যরাত থেকে দুপুর গড়িয়ে গেল, যান্ত্রিক ত্রুটির জেরে এখনও কলকাতা বিমানবন্দরেই দাঁড়িয়ে এয়ার ইন্ডিয়ার বিমান। সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাচ্ছিল AI 180। কি খবর, কেন এমনটা ঘটলো, এখনো পর্যন্ত কেন ছাড়া সম্ভব হলো না, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে কথা বলে। রঞ্জিত, কি জানানো হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে বা বিমান সংস্থা সূত্রে? দেখো, এখনো পর্যন্ত সংশ্লিষ্ট বিমানবন্দর এবং বিমান কর্তৃপক্ষ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে ওই বিমানে অর্থাৎ এয়ার ইন্ডিয়ার বিমান AI 180 যেটি ফ্রান্স
সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাচ্ছিল এবং গতকাল 12:45 নাগাদ কলকাতার আকাশে যখন কলকাতায় যখন নামতে এটিসির সঙ্গে যোগাযোগ করে সেই সময় তার সেই ইঞ্জিনের অর্থাৎ সেই লং রেঞ্জের যে বিমানটি ছিল সেই বিমানের ইঞ্জিনের বাঁ দিকে কিন্তু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এবং যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পরে সেই বিমানটি কিন্তু কলকাতা বিমানবন্দরে অবতরণ করে এবং অবতরণ করানোর পর দীর্ঘক্ষণ ধরে যাত্রী এই 224 জন যাত্রীকে কিন্তু দীর্ঘক্ষণ ধরে এই বিমানের ভেতরে বসিয়ে রাখা হয়েছে দীর্ঘ 5 ঘন্টা ধরে, এমনটাই কিন্তু যাত্রী সূত্র মারফত আমরা জানতে পেরেছি। সেখানেই কিন্তু একটা আতঙ্ক দেখা দিয়েছিল এবং সকাল থেকে 5:20 থেকে সেই বিমান কিন্তু কাজ করার চেষ্টা চালাচ্ছিল, অর্থাৎ সেই ত্রুটি মেরামতির কাজ করছিল। এখনো পর্যন্ত কিন্তু সেই ত্রুটি মেরামতি তো হয়নি এবং 224 জন যে যাত্রী রয়েছে তাদের কিন্তু সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ খাবার দাবারের এবং জলের বন্দোবস্ত করলেও তারা কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু মুম্বাই পৌঁছতে পারেনি। তার একটি কারণ বিমানের রক্ষণাবেক্ষণের অভাব এবং যান্ত্রিক ত্রুটি। বারংবার এই বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে। এর আগেও তুমি দেখেছো আহমেদাবাদে কিভাবে এয়ার ইন্ডিয়ার বিমান একেবারেই। আপাতত ধন্যবাদ রঞ্জিত। এই মুহূর্তে গ্রুপ ক্যাপ্টেন শুভাগত জোয়ারদার, প্রাক্তন বায়ুসেনা কর্তা আমাদের সঙ্গে রয়েছেন। গ্রুপ ক্যাপ্টেন জোয়ারদার, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, এই যে পরপর ঘটনাগুলো সামনে আসছে, আজকে যে ফ্লাইটটায় কার্যত দুর্ঘটনা ঘটেছিল সেটারই নতুন নামকরণ হয়েছে, যেমনটা হয়ে থাকে দুর্ঘটনাগ্রস্ত কোনো ফ্লাইটের নাম বদলে দেওয়া হয়, সেভাবেই সেই ফ্লাইটটাও আজকে আটকে গেল এই নানা রকমের যান্ত্রিক ত্রুটির কারণে বা ওড়ার জন্য সক্ষম নয় বলে। কলকাতাতে আমরা দেখলাম সান ফ্রান্সিসকো থেকে মুম্বাই যাচ্ছিল যে বিমানটা, সেটা গত রাত থেকে দাঁড়িয়ে রয়েছে এবং এখনও তার ত্রুটি মেরামত হয়নি। এগুলো কি সবটাই আপনার কাকতালীয় বলে মনে হচ্ছে, নাকি কিছু একটা সিস্টেমে পৌঁছেই ছিল, গোটাটা সামনে আসছে মেঘাইনগরের দুর্ঘটনার পর? নমস্কার। হ্যাঁ, আমি অবজারভেশন এগুলো দেখলাম, ঘটনাগুলো যেভাবে বেরিয়ে আসছে তাতে মনে হচ্ছে যে এখন এয়ার ইন্ডিয়ার কর্তৃপক্ষ বা মেনটেনেন্স বা ইঞ্জিনিয়ারিং অথবা পাইলটরা হয়তো বেশি সচেতনতা দেখাচ্ছেন, হয়তো ছোট ছোট জিনিসকেও তারা খুবই সূক্ষ্মভাবে দেখতে চাইছেন। আমাদের এয়ারক্রাফটে কতগুলো জিনিস হয় সেটাকে বলা হয় মিনিমাম ইকুইপমেন্ট লিস্ট বা MEL। অনেক সময় কি হয়, কিছু কম্পোনেন্ট যদি খারাপও থাকে তাহলে কনসেশন দিয়ে সেটাকে অ্যালাউ করা সম্ভব হতে পারে। বাট এই ক্ষেত্রে যদি তারা এরকম কোনো ডিসিশন নিয়ে থাকে যে কোনো ফল্ট বা যে কোনো সিস্টেমিক প্রবলেম থাকলে সেটাকে খুঁটিয়ে দেখে যাচ করে তারপরেই সেটা পাঠাবে, সেরকম একটা সম্ভাবনা আমার মনে হচ্ছে। অনেক ধন্যবাদ গ্রুপ ক্যাপ্টেন জোয়ারদার। কথা বলছিলাম গ্রুপ ক্যাপ্টেন শুভাগত জোয়ারদারের সঙ্গে, প্রাক্তন বায়ুসেনা কর্তা, আমাদেরকে এই পরপর যে ত্রুটিগুলো বেরোচ্ছে এবং ত্রুটির কারণে যেভাবে বিমান যাত্রা কখনো স্থগিত হচ্ছে, কখনো বাতিল হচ্ছে, সেগুলো সম্পর্কেই তার মতামত জানাচ্ছিল। আর এরকমই আরো একটা ঘটনা অনির্বাণ, দেখো নাগপুরে বিমানের জরুরি অবতরণ, কোচি দিল্লিগামী বিমানে বোমাতঙ্ক। নাগপুরে জরুরি অবতরণ ইন্ডিগোর ফ্লাইটের, এমনটাই জানা যাচ্ছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, নাগপুরে বিমানের জরুরি অবতরণ, কোচি দিল্লিগামী বিমানে বোমাতঙ্ক। নাগপুরে জরুরি অবতরণ ইন্ডিগোর ফ্লাইটের। এই বিষয়ে কি জানা যাচ্ছে আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছে। সুশোভন, পুলিশ এবং দমকল বিভাগ ইতিমধ্যে তল্লাশি অভিযানে নেমেছেন, কিন্তু তারা এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পায়নি। যদিও যেটা জানা যাচ্ছে যে যারা মূলত প্যাসেঞ্জার ছিলেন বা যাত্রী ছিলেন কিন্তু বর্তমানে সেফ রয়েছেন বা সুরক্ষিত রয়েছেন। কিন্তু এই যে বোমাতঙ্কের যে খবর তাকে বিষয়টা তদন্তের আওতায় আনা হয়েছে, তদন্ত করা হবে এবং আস্তে আস্তে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করা। বেশ, ধন্যবাদ সুশোভন। অবশেষে খুলল কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তির পোর্টাল। বিকাশ ভবনে উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কাল সকাল 10টা থেকে ভর্তির আবেদন করতে পারবেন পড়ুয়ারা। প্রতিটি প্রক্রিয়া ছাত্রছাত্রীদের SMS এবং মেলের মাধ্যমে তারা জানতে পারবেন এবং প্রতিটি প্রক্রিয়াতেই প্রতিটি স্তরেই তারা সেটা জানতে পারবেন। এই প্রক্রিয়ার বিশেষত্ব হলো এই যে একজন আবেদনকারী একটি মাত্র আসন পূর্ণ করতে পারবেন। নিজেদের ভর্তির বিষয়ে সমস্ত তথ্য ছাত্রছাত্রীরা রিয়েল টাইমে তাদের ড্যাশবোর্ডে দেখতে পারবেন। নেক্সট, সহায়তা, আমরা একটা নতুন সহায়তা এবার আনছি। আমরা এটার নাম দিয়েছি বীণা। বীণা অর্থাৎ বীণা রঞ্জিত, মানে সরস্বতীর যে প্রধান বাদ্যযন্ত্র, পৌরাণিক দেবী, তাকে বলা হয়, গোটা ভারতবর্ষেই তিনি
বিদ্যার দেবী হিসেবে খ্যাত ভারতী, তো তার যে প্রধান বাদ্যযন্ত্র বীণা, সেইটে হচ্ছে পোর্টালে শিক্ষার্থীদের সহায়তা করতে এবার হাজির থাকবে যে চ্যাটবট, তার নাম হচ্ছে বীণা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই চ্যাটবট শিক্ষার্থীদের প্রাথমিক কিছু জিজ্ঞাসার উত্তর সঙ্গে সঙ্গে কথোপকথন বা চ্যাটের মাধ্যমে এই বীণা উত্তর দেবে আপনাদের। এছাড়াও গতবার যেমন ছিল, ছাত্রছাত্রীদের সহায়তার জন্যে 30টি টেলিলাইন বিশিষ্ট হেল্পলাইন চালু করা হচ্ছে কাল থেকে। নম্বরটা আমি জাস্ট পড়ার জন্য পড়ছি: 1800-102-8014। আমি পুনরাবৃত্তি করছি, 1800-102-8014। এছাড়া ইমেল আইডি support@westbengalcap.in, ইমেল আইডিতে support@wbcap.in ইমেল আইডিতে তারা ইমেল করে তাদের অসুবিধার কথা জানালে তা নিরসন করার ব্যবস্থা করা হবে একদম 24 ঘন্টার মধ্যেই। এছাড়া উচ্চশিক্ষা বিভাগের যে ইউটিউব চ্যানেল, তার অডিও ভিজুয়াল টিউটোরিয়াল এবং ফ্লায়ার আপলোড করা হয়েছে। অডিও ভিজুয়াল এভি এবং ফ্লায়ার লিঙ্ক আমাদের উচ্চশিক্ষা সংসদের ওয়েবসাইটে এবং বাংলার উচ্চশিক্ষা পোর্টালে দেওয়া হয়েছে এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের মাধ্যমে স্কুলগুলিতে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন ব্যানারে পাঠানো হচ্ছে। কারা কারা এই ভর্তি প্রক্রিয়ার বাইরে থাকছেন? সেন্ট্রালাইজড অনলাইন ভর্তি ব্যবস্থা থেকে বাদ রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত কলেজগুলি, সংখ্যালঘু কলেজগুলি, বিএড কলেজগুলি, আইন কলেজগুলি এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা এবং পারফর্মিং আর্টস, কারুশিল্প, নৃত্য, সঙ্গীত কলেজ কোর্স যে প্রোগ্রামগুলি আছে, তারা এই ভর্তি প্রক্রিয়া গতবারের মতোই, আমি আবার বলি গতবারের মতোই, তারা এবারও এই ভর্তি প্রক্রিয়ার বাইরে থাকছেন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকার সঙ্গে আলাদা একটি ভর্তির পরীক্ষা নেওয়া হয়, তাই তারা এই পোর্টালে বাইরে রয়েছে। স্বায়ত্তশাসিত কলেজ এবং সংখ্যালঘু কলেজগুলির ভর্তির নিয়ম আলাদা এবং তাদের একটি স্বয়ংভর তারা নিয়ন্ত্রণের অধীনে রয়েছে। বিএড কলেজগুলি এবং আইন কলেজগুলিতে ভর্তির যোগ্যতা পৃথক। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা এবং পারফর্মিং আর্টস, কারুশিল্প, নৃত্য, সঙ্গীত, এই যে কলেজ কোর্স প্রোগ্রামগুলি কেবলমাত্র মেধার ভিত্তিতে নেওয়া হয় না, সেখানেও আলাদা পরীক্ষা নেওয়া হয়। এইগুলি বাদে সমস্ত কলেজ এই পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের ভর্তি হওয়া যাবে। বিশেষ আবেদন, গতবারের যে আমাদের যে অভিজ্ঞতা, যা অত্যন্ত সদর্থক, তা সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে আমি ছাত্রছাত্রীদের কাছে আমাদের তরফ থেকে, আমাদের কোটা দপ্তরের তরফ থেকে আমি একটু বিশেষভাবে অনুরোধ করছি, তারা যেন অবশ্যই তারা নিজেদের মোবাইল এবং ইমেল আইডি সাইবার ক্যাফের নয় ব্যবহার করেন সময় মতো সঠিক সংবাদ পাওয়ার জন্য, নিজস্ব মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। এবং দ্বিতীয় আমাদের সহায়তা যেটা আমরা অনুরোধ করছি পাওয়ার জন্যে, পোর্টালে টাকা ফেরত পাওয়ার জন্য প্রদেয় যে ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্য দেওয়ার সময় তারা যেন খুব সতর্ক হয়ে সেটি নথিভুক্ত করেন। আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি গত বছর আমাদের এই প্রচেষ্টাকে ব্যাপক হারে প্রচার করার জন্যে। এসডিএফসি আর এবার চোখ রাখবো খিদিরপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ড এবং তার পরবর্তী যে রাজনৈতিক চাপানুতর তৈরি হয়েছে বা তৎপরতা তৈরি হয়েছে সেই ঘটনাক্রমের দিকে, এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে যে পরপর রাজনৈতিক বিতর্কগুলো সামনে আসছে সেগুলোর দিকেও। খিদিরপুর অগ্নিকাণ্ডে এবার শুভেন্দুর মুখে ম্যানমেড তত্ত্ব। ষড়যন্ত্র করে আগুন লাগানোর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। আগুন লাগিয়ে ভালো জমি বেচে দিচ্ছে তৃণমূল, আলিপুর সেন্ট্রাল জেল, চিড়িয়াখানাও বেচে দিয়েছে তৃণমূল। টিএমসি মানেই টাকা মারা কোম্পানি, আক্রমণ শুভেন্দু অধিকারী। প্ল্যানিংটা আপনি জানেন, মুখ্যমন্ত্রী জেনে গেলেন। রাত্রি 1টায় আগুন, 4টায় দমকল,
মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে, চলে যান, চলে যান। আরে গোটা এলাকা বেচে দিয়েছেন, আলিপুর সেন্ট্রাল জেল বেচে দিয়েছে, চিড়িয়াখানা বেচে দিয়েছে, বাকি আছে আপনাদের এই এলাকা। অলরেডি মাল নেওয়া হয়ে গেছে। টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয়, মামাটি মানুষ নয়, টাকা মারা কোম্পানি। তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে, চলে যাও, 1 লাখ দিলাম, আরে তোমাকে 1 লাখ দিচ্ছি, তুমি বাংলা ছেড়ে চলে যাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল খিদিরপুরে যখন গিয়েছিলেন তখন তার মতো করে তিনি সরকারি আশ্বাস এবং প্রতিশ্রুতি দিয়ে আসেন, যেভাবে এই বিধ্বংসী আগুনে পুরো ছাই হয়ে যাওয়া ব্যবসা বা দোকান, তাদের ব্যবসায়ীদের পাশে সরকার দাঁড়াবে বলে মুখ্যমন্ত্রী জানান। একবার শুনে নেব সেই বক্তব্য। वो पूरा साइंटिफिक वे से मार्केट नया बना देंगे, जैसे आप लोगों का भविष्य में कोई दिक्कत ना हो, जिसमें फायर फाइटिंग का अरेंजमेंट रहेगा और आप लोगों को खर्चा भी नहीं करना पड़ेगा। खुद गवर्नमेंट का ओर से ये मार्केट बना देंगे। पूरा सर्वे करने से थोड़ा टाइम लगेगा और ये मार्केट अभी शिफ्ट करना पड़ेगा और नया मार्केट बनाने के लिए एक जाएगा। काउंसिलर और मेयर मिलके ठीक किया है, हम भी बातचीत कर लिया, वो आपका पास इंफॉर्मेशन आएगा, नजदीक में ही है। वो एक जगह हम रख दिया था कोई काम के लिए, उसमें अभी टेम्पोरारी आपको मार्केट शिफ्ट होगा। আর ঠিক এখান থেকেই রাজনৈতিক বিতর্কের শুরু। মুখ্যমন্ত্রী যেখানে প্রাথমিকভাবে আপাতত বাজারগুলোকে বা দোকানগুলোকে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন, মার্কেট শিফট করে দেওয়ার কথা বলছেন, ঠিক সেখানেই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার অভিযোগ যে এটা পূর্ব পরিকল্পিত। তার কারণ যেখানে দোকানপত্র ছিল, যেখানে আগুন লেগেছে, সেই জায়গাটা বা সেই জমিটা নাকি কোন একটি বড় ব্যবসায়িক গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার চক্রান্ত হয়েছে, আর সেই চক্রান্তেরই অংশ এই আগুন লাগানো, অর্থাৎ আগুনটা লাগানো হয়েছে। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কোহিনুর মজুমদার এবং আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র প্রীতম দত্ত। দুজনের সঙ্গে কথা বলবো। কোহিনুর, প্রথম আপনাদের সঙ্গে কথা বলবো, তার কারণ মুখ্যমন্ত্রী গিয়েছেন, আশ্বাস দিয়েছেন গতকাল, তারপরেও আজকে দেখছি বিরোধী দলনেতা তিনি গেলেন এবং সেখানে তাকেও ঘিরেও বেশ ভালো রকমের ভিড়। তিনি যখন বলছেন তখন হাততালি পড়ছে। তাহলে কি কোথাও মুখ্যমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত হতে পারেননি স্থানীয়রা, মনে হচ্ছে আপনাদের? দেখুন, মুখ্যমন্ত্রী কথা সবসময় বাংলার মানুষ শোনে এবং তিনি সব কমিটমেন্টই রেখেছেন। এখানেও দাঁড়িয়ে পরিষ্কার বাংলা ভাষায়, স্বচ্ছ বাংলা ভাষায় তিনি বলেছেন যে যেইখানে মার্কেটটি আছে সেইখানে পুনরায় মার্কেট হবে। এবং তো শুধু না, এটা কলেজ স্ট্রিট হওয়ার সময়ও অনেকে বড় বড় কথা বলেছিল বর্ণ পরিচয়ের সময়, তো সেটাও তো হয়নি, সেটা সেই জায়গায় হয়েছে। মুখ্যমন্ত্রী সেই জায়গায় পৌঁছেছেন এবং পৌঁছে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে। শুভেন্দু মাঝে মাঝে এই বিভিন্ন জায়গায় 3 মাস পর পর টুইট করে, আপনি ফলো করে দেখবেন শুভেন্দুর টুইট গুলো, অমুক তারিখে অমুক ঘটনা ঘটছে, তমুক তারিখে বিশাল কিছু ঘটছে। আমি বলে দিচ্ছি, প্রত্যেকদিন একটা করে চিঠি, একটা করে কাগজ, একটা করে চোতা দেখায় এবং এনআইএ সিবিআই কে ট্যাগ করে, তারপর আবার 3 দিন পর সেটা ভুলে যায়। ওকে মার্কেটে থাকতে হবে। আসলে বিজেপির লোকজনের এত জ্বালা শুভেন্দুকে করেছে এমন যে শুভেন্দুকে মার্কেটেই টিকতে দিচ্ছে না বিজেপি, তাই ওকে তো মার্কেটে টিকে থাকতে হবে। তাই জন্য ভুলভাল কথাবার্তা, যার কোনো ভিত্তি নেই। ওকে তো ভিত্তি বলতে হবে যে আমার কাছে এই তথ্য আছে, আমি রাত্রিবেলা স্বপ্নে দেখেছি মঙ্গল গ্রহে আমি বিজেপি ভিত্তি নেই বলছেন। এই গোছের কথাবার্তাগুলো বলে কোহিনুর বলছেন ভিত্তি নেই। আমি স্থানীয় বাসিন্দারা বা ব্যবসায়ীরা যারা ওখানে রয়েছেন, যারা আজকেও আমাদের সঙ্গে কথা বলেছেন, গতকালও কথা বলেছেন, তাদের সঙ্গে আমাদের যে কথোপকথন হয়েছে, তারা কি বলেছেন আমাদের ক্যামেরার সামনে একবার শুনি। দিদি এখান থেকে উনি চলে গেছেন, উনি ভিতরে গিয়েছেন, আগে উনি দেখেছেন কোথায় কি হয়েছে, কি ইন্টেন্সিটি কি হয়েছে উনি দেখেছেন আগে। ম্যাডাম ওয়ান সাইড কনভারসেশন উনি করে উনি চলে গেছেন, বলে দিয়েছে কি 1 লাখ টাকা দিয়ে। আরে 1 লাখ টাকা কাকে দেবেন উনি? এখানে কোটি কোটি লক্ষ টাকা মালটা চলে গেছে। এখানে কিছুদিন আগে এখানে অ্যানাউন্সমেন্ট হলো কি কলকাতা গ্রিন লাইন মেট্রোয়ে খিদিরপুর স্টেশন হবে না, ঠিক আছে। আগে এই অরফানগঞ্জ মার্কেট ডিএমএ আন্ডারে ছিল, 70 বছর থেকে ডিএমএর আন্ডারে ছিল, ঠিক আছে। এই 4 বছর থেকে এটা কিএমসি আন্ডার হয়েছে। এই 4 বছর থেকে এত বড় কাণ্ড হয়ে গেছে। এটা ডট আছে, ডট লাইন কানেক্ট করতে হবে, কে ইনভেস্টিগেশন করবে?
ইনভেস্টিগেশন মানে তদন্তের প্রয়োজন আছে। যেভাবে বাজারের হাত বদল হয়েছে, যেভাবে মেট্রো স্টেশন হওয়ার কথা হচ্ছিল বা কথাবার্তা চলছিল, স্থানীয় বাসিন্দারা কোথাও একটা ষড়যন্ত্রের তত্ত্ব দেখছেন। এটা কিন্তু আর শুভেন্দু অধিকারীর কোনো প্রশ্ন নেই, বিজেপির কোনো প্রশ্ন নেই। কোহিনুর শুনলেন আপনি নিজের মুখে। আমি সাধারণ মানুষ বলতে কতটা সাধারণ আর কতটা বিজেপি সেটা তো বিচার করতে হবে। সাধারণ মানুষ ওখানে আমাদের পক্ষেই আছে। আমি এরকম 100টা সাধারণ মানুষ আপনাকে দেখিয়ে দিতে পারবো। তাই ওই সাধারণ মানুষের তথ্য দেখিয়ে লাভ নেই। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো আপদ বিপদে মানুষের পাশে যান। শুধু আজকে শুধু নয়, খিদিরপুরে আগুন লাগা, মমতা ব্যানার্জি যখন বিরোধী দলনেত্রী ছিলেন গোবিন্দপুর রেল কলোনি নিয়ে মনে আছে, গোবিন্দপুর রেল কলোনি মনে আছে, আমার বাসন্তী কলোনি ঘটনাও মনে আছে, সেখানকার প্রতিশ্রুতিও মনে আছে, সবটাই মনে আছে। কোহিনুর, আমি আপাতত প্রীতমের কাছে যাই। প্রীতম, যে তথ্য প্রমাণের কথা বলছেন, যে তথ্য প্রমাণ নিয়ে অভিযোগ করার কথা বলছেন কোহিনুর, সেটা আপনাদের কাছে কতটা? স্থানীয়দের কিছু ক্ষোভ বিক্ষোভের কথা আমাদের কাছেও এসছে, আমরা শোনালাম, কিন্তু এর বাইরে কিছু মানে যাকে বলে ঠোস সবুত, মানে সত্যি সত্যি যাকে যে প্রমাণটা সামনে এনে বলা যায় যে হ্যাঁ দেখুন এই হচ্ছে প্রমাণ, সরকার ইচ্ছা করে করেছে, দল ইচ্ছা করে করেছে, বা কোনো লোক কিছু লোক ইচ্ছা করে করেছে, এরকম কিছু কি আছে? প্রথম কথা হচ্ছে প্রমাণ জানার জন্য ইনভেস্টিগেশন দরকার, এবং সেই ইনভেস্টিগেশন আমরা চাই। এটা কলকাতা পুলিশ পারবে না। যে কলকাতা পুলিশ মমতা ব্যানার্জির বাড়িতে খিচুড়ি দেয়, সেই কলকাতা পুলিশ পারবে না। এবং এই অভিযোগটা আমরা করিনি, যাদের বাড়িঘর পুড়িয়েছে, যাদের দোকান পুড়েছে তারা করেছে। এবং সেই সব মিথ্যা বলার জন্যই মমতা ব্যানার্জি কালকে স্থানীয়দের কথা বলতে দেননি, ধমকেছেন। আমরা আপনাদের ক্যামেরায় দেখেছি সেটা। এবং সেই জন্যই আজ কালীগঞ্জ থেকে শুরু করে সব জায়গায় মমতা ব্যানার্জির এই আপনার লুম্পেন বাহিনীর লিডাররা যখন যায় তখন তাদেরকে বাস দিয়ে স্বাগত করা হয়, সেটাও আমরা আপনাদের ক্যামেরার মাধ্যমেই দেখেছি। সুতরাং এদের মিথ্যা কথা বলা, এবং দেখুন এই মমতা ব্যানার্জি একটা সময় 2007 সাল হবে, তখন ওখানকার জনগণের দ্বারা আজকে রিলায়েন্সকে তখন বামফ্রন্ট সরকার বিক্রি করে দিয়েছিল, সবাইকে ডিএম অফিস ঘেরাও টেরাও করে সেটাকে আটকানো গেছিল। তারপর সেই মমতা ব্যানার্জি আবার সেটাকে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করেছেন। নালে কোনোদিন দেখেছেন? প্রথম তো দমকল আসলো দেরি করে, সেকেন্ড আসলো তার সেখানে সেই দমকলে জল নেই। এটা তো আমরা বাপের জন্য কোনোদিন শুনিনি যে দমকলে জল নেই, আবার দমকলের পাম্পে তেল নেই। দমকলের কথা যখন হচ্ছে তখন দমকল মন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে যা বলেছেন সেটার দিকে একবার নজর রাখি প্রীতম। খিদিরপুরের অগ্নিকাণ্ডে দমকলের গাফিলতির কথা আসছে বারবার, অভিযোগ আসছে বারবার, কিন্তু সেই অভিযোগ কিন্তু উড়িয়ে দিচ্ছেন দমকল মন্ত্রী। কি বলেছেন শুনবো। ওখানে তেল ছিল না বলে পাম্প চলেনি, তো দুটো কথাই আমি বলি অসত্য। পাম্পে ওই যে আদিগঙ্গা থেকে যখন জল নিচ্ছিল তখন কিছু সয়েল মাটি সেখানে মেশিনে চলে গেছিল, যার জন্য একটু যান্ত্রিক গোলযোগ হয়েছিল, কিন্তু সেটা আবার পরে মিটে গেছে। সেটা সামান্য কিছু সময়, তার জন্য যদি কেউ বলে তেল নেই এ নেই, এটা রাজনীতির জন্য কিছু মানুষ বলছে। এসব কথা বলে কেউ কি ওখানে গিয়ে গরম করছে, এগুলো ঠিক নিশ্চয়ই আমাদের কোথাও গাফিলতি থাকলে কেউ বলার অধিকার আছে, কিন্তু যেটা সত্য না সেটাকে যদি বলে তাহলে আমাদের যারা কর্মীরা তাদের মনোবলে তারা আঘাত পায়। দমকল মন্ত্রী বিধানসভায় বলছেন, এটা তো আমাদের কাছে বললেন, এছাড়াও বিধানসভায় দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন। আমি সেই বিবৃতিটার উপর অনেক বেশি জোর দিচ্ছি প্রীতম, তার কারণ এটা যদি মিথ্যে হয় তাহলে স্বাধিকার ভঙ্গের আওতায় পড়তে হয়। আপনারা কি এটাকেও অস্বীকার করবেন, এই বিবৃতিকেও অস্বীকার করবেন প্রীতম? অনির্বাণ, বারবার বলছি যে বিবৃতি দিলে হবে না, ইনভেস্টিগেশন করতে হবে, সেটা নিরপেক্ষভাবে করতে হবে। আমরা দেখেছি তো যেরকম হরগোবিন্দ চন্দনদাসকে মারার পর মমতা ব্যানার্জি স্বয়ং বলেছিলেন যে না বহিরাগত, এবং তারই তখন পুলিশ যখন চার্জশিট করলো তখন দেখলো পাশের বাড়ি লুম্পেন বাহিনী জিহাদি মুসলমানরা এসেছে হরগোবিন্দ দাস। এবং বেশ অন্য প্রসঙ্গ, আমি কোহিনুরের কাছে আসবো। কোহিনুর, আরো তদন্তের প্রয়োজন, এবং সেই তদন্তের ক্ষেত্রে কলকাতা পুলিশের উপর আস্থা রাখতে পারছে না বিজেপি। প্রীতমরা যেমনটা বলছেন, কিছু কিছু স্থানীয় মানুষ যেভাবে অভিযোগ জানাচ্ছেন তার ভিত্তিতে। কোহিনুর, কলকাতা পুলিশের উপর প্রীতম দ্বারা আস্থা না রাখতে পারে, বিজেপি আস্থা না রাখতে পারে, কিন্তু ওরা যাদের উপর আস্থা রাখে সে সিবিআই আবার কলকাতা পুলিশের উপর অশেষ আস্থা রাখে। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে কিছুদিন আগে, অন্তত বছরখানেক আগে একটা ধর্ষণ মামলায় 16 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যে ইনভেস্টিগেশন রিপোর্ট দিয়েছিল তার 6 মাস পর সিবিআই হুবহু দাড়ি কমা ফুল স্টপ সেমিকলন কলন হুবহুটোকে এক চার্জশিট দিয়ে সাজা করিয়েছিল। তাই কলকাতা পুলিশ যেটা বলে, কলকাতা পুলিশ যেটা 16 ঘন্টা ইনভেস্টিগেট করে দেয়, সেটা সিবিআই গিয়ে ওদিক থেকে হাত তুলছেন। একটা সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নিয়ে নেব প্রীতম, সংক্ষিপ্ত প্রতিক্রিয়া। আরে বাবা, সেই যে ডাক্তারগুলো যারা মমতা ব্যানার্জির বৃত্ত, তাদেরকে কিন্তু সিবিআই ইডি জেলে পুরেছে, তারা এখনো জেলেই আছে। সুতরাং সমস্ত কথা বলে আজকের এই
অন্য প্রসঙ্গে আমরা চলে গেছি সিবিআই এর অন্য তদন্তের ক্ষেত্রে এখনো পর্যন্ত সাফল্য না পাওয়া ইত্যাদি। যদিও এই অগ্নিকাণ্ড নিয়ে সরাসরি সিবিআই তদন্ত চাই এমন দাবি এখনো পর্যন্ত সামনে আসেনি, কিন্তু কলকাতা পুলিশের তদন্তে আস্থা নেই বিজেপির। আর স্থানীয় মানুষ বলছেন কোথাও একটা ষড়যন্ত্র রয়েছে। সত্য কি উদ্ঘাটিত হবে, কোথাও কি সামনে আসবে সেদিন রাতে দমকলে সত্যিই কোনো সমস্যা ছিল কিনা, দমকলে কোনো গাফিলতি ছিল কিনা, এবং এই আগুনের পিছনে কোনো ষড়যন্ত্র ছিল কিনা, রাজনৈতিক তরজা চলছে, আমাদের নজর থাকবে। আপাতত আমরা অন্য খবরে অন্য প্রসঙ্গে নজর রাখবো। কোহিনুর এবং প্রীতম দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মালদায় ফের শুট আউট, এই মুহূর্তে ব্রেকিং খবর। মালদায় ফের শুট আউট, তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি করে খুন। প্রেমিকার বাড়ির সামনে মাথায় গুলি করে খুন তৃণমূল কর্মীকে। শুভদোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, শুভদোষের সঙ্গে কথা বলবো। শুভদোষ, ঠিক কি ঘটেছে মালদায়? মালদার আইন শৃঙ্খলা নিয়ে তো ফের প্রশ্ন উঠছে, তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে বলে এখন অব্দি খবর পাওয়া যাচ্ছে। হ্যাঁ দেখো, সাদ্দাম হোসেন তার নাম, বয়স বছর 26 এবং এ সক্রিয় তৃণমূল কর্মী। এ একটি ইটভাটাতে কাজ করত। মূলত হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রামের ঘটনা। হরিশ্চন্দ্রপুরের রাঙাইপুর এলাকাতে তার বাড়ি এবং যে ইটভাটা রয়েছে সেটা হচ্ছে ইসলামপুরে, এবং সেই ইসলামপুরে সে যখন নিয়মিতভাবে তিনি যেতেন এবং সেই যাওয়ার পথেই এক গৃহবধূর সঙ্গে তার বাড়িতে তিনি দেখা করে যেতেন। এবং সবথেকে বড় কথা যে সেই গৃহবধূ সঙ্গে তার একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছিল বলেই সেটা। সেক্ষেত্রে এই খুনটা কি কোনো ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত সম্পর্কের জেরে খুন, নাকি রাজনৈতিক আদৌ কোনো সম্পর্ক আছে? দেখ, এইটা এখনো পর্যন্ত এটার মধ্যে রাজনীতি আছে কি নেই সেটা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে এটা পারিবারিক বিবাদ সেটাও এখনো মনে করা যাচ্ছে না, কিন্তু এই বিষয়টা উঠে আসছে যে তার সাথে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই মুহূর্তে তৃণমূলের জেলা আমাদের প্রতিনিধি শুভদোষের সঙ্গে মালদায় তৃণমূল কর্মী খুনের ঘটনা নিয়ে বলছিলেন। এটি বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এলাকায় রয়েছে, কিন্তু তার জেরেই খুন কিনা, কোনো পারিবারিক কোন্দল কিনা, অথবা রাজনৈতিক পরিচয়ের জন্যই খুন হলেন কিনা তৃণমূল কর্মী সাদ্দাম, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যদিও পুলিশের প্রাথমিক অনুমান যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন। এসে দেখতে পেলাম যে তখন ওখানে লাশটাকে বের করে দিয়েছিল, বাড়ি থেকে আঙিনা থেকে বের করে দিয়েছিলাম, আমি রাস্তায় দেখতে পেয়েছি। তো সম্ভবত ওই আঙিনার মধ্যে কোথাও হয়েছে গুলিটা। আমরা বাইরে পড়ে এসে দেখেছি, আমরা গ্রামের লোক যখন খবর পেলাম সব গ্রামের লোক জুটে গেল, আরও গ্রামের লোক সহযোগিতা করে বাড়ি থেকে বের করে ওকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। গুলিটা কারা ছুটলো ওটা বলা যাচ্ছে না, কে মেরেছে ওটা আমরা বলতে পারছি না। পুলিশ ওটা তদন্ত করে দেখবে, যেটা হয় ওটা পুলিশ সেই করবে, কাজটা করবে। কোন জায়গাটাতে গুলি চললো? এটা গুলিটা মেরেছে মাথাতে, মাথার এই সাইডটায়। কোন ডান দিকে না বাঁ দিকে? আপনার ডান দিকে। বলছি এখনো জানা যায়নি কারা মারলো? এখনো জানা যায়নি কে ওকে মেরেছে বা কারা মেরেছে। কোনো কি পার্টি করতো? না, পার্টি টিএমসি করে। ও উনার ভাই একবার পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন, ওনার ভাবি। আমরা সবাই জানছি যে ও টিএমসি পার্টি করে। পরিবার তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত, সেখানে কি কেউ এমন সম্পর্কের সুযোগ নিতে পারে রাজনৈতিক কারণে? তেমন কি কোনো সম্ভাবনা আছে শুভতোষ? হ্যাঁ দেখো, বিষয়টা হচ্ছে যে এই ওখানে গোষ্ঠী কোন্দল কিন্তু একটা প্রবলভাবে উঠেছে। এর আগেও সংঘর্ষের ঘটনা ঘটেছে হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম সহ আশেপাশে ইসলামপুর, মহেন্দ্রপুর, এই সমস্ত গ্রামগুলোতে জমি নিয়ে বিবাদ এবং ব্যক্তিগত আক্রোশ, এলাকা দখল ইত্যাদি। আর যেহেতু এই ব্যক্তি সক্রিয় তৃণমূল কর্মী এবং যেহেতু এই গ্রামে তার সম্পর্কে এই ধরনের একটি চর্চা রয়েছে যে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, ফলে সেটাকে সুযোগ নিয়ে তাকে গুলি করা এটা কিন্তু অস্বাভাবিক কিছুই নয়। যেহেতু সবচেয়ে বড় কথা হচ্ছে পাশে খুব কাছেই রয়েছে বিহার, সেখান থেকে অনায়াসে অস্ত্র চলে আসছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূলের জেলা সহসভাপতি রয়েছেন, কি বলছেন? পুরো মানে কখনো দেখা যাচ্ছে অস্ত্র হাতে তোলাবাজি করছে, কখনো গুলি করছে। দুলাল সরকারের মতো নেতাকে মানে তাড়া করে খুন করে দেওয়া হলো, আবার তৃণমূল কর্মীকে খুন। দেখুন, একটা বিধানসভা ভোটের আগে একটা কনস্পিরেসি হচ্ছে, আমরা এটা মনে করেছি সেসব কনস্পিরেসির একটা অংশ, এবং সমস্ত বিরোধী দল এই ক্ষেত্রে আমার মনে হয় এক হয়ে গিয়ে আমাদের পশ্চিমবাংলার একটা ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা করছে। এখানে বিরোধী দল কোথা থেকে আসলো? এরা তো তৃণমূল কর্মী, যারা খুন হয়েছে, যারা খুন করেছে অভিযুক্ত, তারাও তো সকলেই সে তৃণমূলেরই লোকজন। না, তৃণমূল বলছেন, তৃণমূল যদি বলেই থাকেন তাহলে গত লোকসভা নির্বাচনে ওই সব জায়গায় তৃণমূলের তো কোনো রেজাল্ট হয়নি। এগুলো তৃণমূল না, এরা দুষ্কৃতকারী।
যারা দুষ্কৃতকারী, যারা এসব ঘটনাগুলো ঘটাচ্ছেন বা করছেন বা এই ঘটনার সঙ্গে অর্থাৎ যুক্ত, তারা সাধারণ নিজের মানুষ স্বার্থে এলাকা থেকে যেরকম অভিযোগই আসুক বা পুলিশের প্রাথমিক অনুমান যাই হোক, এর মধ্যে একটা রাজনৈতিক কারণ আছে বলে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব মনে করছেন। ধন্যবাদ সুব্রত। এবার একবার বসিরহাটের দিকে নজর রাখা যাক। বসিরহাটের তৃণমূল কর্মী খুন, তৃণমূল কর্মী আনার মোল্লাকে লক্ষ্য করে পরপর গুলি, তাও কোথায়? মৃত্যু নিশ্চিত করতে এলোপাথারি কোপ বাইকে চেপে হামলা চালায় একদল দুষ্কৃতী এবং বাড়ির কাছেই তৃণমূল কর্মীকে ঘিরে ধরে গুলি করা হয়। জমি নিয়ে বিবাদের জেরে খুন, অনুমান পুলিশের। তৃণমূল কর্মী খুনে অভিযোগে গ্রেপ্তার 4, বাকি অভিযুক্তরা অধরা। বাড়িতে আমার প্রতিবেশী, আমার এক চাচতে ভাই যে বাড়িতে দিকে কান্নাকাটি করলো, আমার মেজে কাকিমাটা কেন্দ্রে ভেঙে পড়লো যে এই ব্যাপার, সে আনারের মেরে ফেলা গেছে। চায়ের দোকান থেকে আমরা বেরিয়ে যেয়ে দেখি সামনে আনার মানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ঠিক 9:30 নাগাদ 3 রাউন্ড। হ্যাঁ, কোপানো, এখানে মাথায় কুপিয়েছে, হাতে কুপিয়েছে। কোন দলের সাথে যুক্ত? তৃণমূল কংগ্রেস। আমার রিলেটিভ ছিল, আমি মেম্বার, ওখানকার প্রতিনিধি। আমি আমার সঙ্গে ঘুরতো। হ্যাঁ, তৃণমূলের কর্মী, সক্রিয় কর্মী। না, পলিটিক্যাল কোনো ব্যাপার নেই, ব্যক্তিগত হতে পারে। সন্দেহ যা আশেপাশে ওই সময় শোনা গেছে ওদেরই গ্রামের কিছু, মানে ওদেরই পাড়ার কিছু লোকজন। কারণ আমাদের জানা নাই। দুর্ভাগ্যজনক ঘটনা। গতকাল তারপর আমরা স্থানীয় প্রশাসনকে, পুলিশ সুপারকে জানিয়েছি যাতে ইমিডিয়েটলি যারা দোষী তাদের জোগাড় করা হয় এবং যাদের যথোপযুক্ত শাস্তি ব্যবস্থা করে এলাকায় শান্তি সুসংগত করা হয়। মনে হয় কোনো পারিবারিক বিবাদের সাথে ছিল যুক্ত, আগে থেকে এরকম শোনা গেছে। এরা আরো মরবে। নিজের মধ্যে ভাগ বটোয়ারা নিয়ে অত ঝগড়া হচ্ছে, কে পেয়েছে, যে পেয়েছে, যে পাচ্ছে না তাকে তারা মারছে, যে পেয়েছে তাকে। তো এই লড়াই হবে, এই লড়াই থাকবে, এ মরবে, আরো মরবে। আপনি গুনতি করুন না, মরতেই থাকবে এরা। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে গুলি উদ্ধারের পর ফের কলকাতায় কার্তুজ উদ্ধার। ময়দান মেট্রোর সামনে থেকে স্পেশাল টাস্ক ফোর্সের জালে এক ব্যক্তি, সেই ব্যক্তি কিভাবে জড়িত এই গোটা চক্রের সঙ্গে জানবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, দেখো, এই যে শহীদুল্লাহ মল্লিক পূর্ব বর্ধমানের বাসিন্দা, সে কিন্তু অন্যতম অভিযুক্ত বলা যেতে পারে, বা দীর্ঘ বেশ কয়েকদিন ধরে কিন্তু কলকাতা পুলিশের এসটিএফ তার খোঁজে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালাচ্ছিল। গত 25 তারিখে, গত মাসের 25 তারিখে বাবুঘাট থেকে, হলদিয়া থেকে বাটুতে আসা এক যুবক, তার কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয় এবং তার পরবর্তীতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই শহীদুল্লাহ মল্লিক নামের পূর্ব বর্ধমানের বাসিন্দা বছর 5 ব্যক্তির তথ্য জানতে পারেন এবং তারপর থেকেই তার খোঁজে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালানো হচ্ছিল। এবং সেক্ষেত্রে আমরা যেটা এসটিএফ থেকে জানতে পারছি যে গতকাল সন্ধ্যায় শহর কলকাতার একেবারে ময়দান মেট্রো স্টেশন সংলগ্ন এলাকা থেকেই কিন্তু 10 রাউন্ড 6.75 এবং কার্তুজ সহ এই শহীদুল্লাহ মল্লিককে গ্রেপ্তার করেছে। হাতে নাতে তাকে কার্তুজ সহ গ্রেপ্তার করেছে এসটিএফ এর গোয়েন্দারা। তার কাছে আদালতে তোলার পর হেফাজতে দেওয়ার আবেদন জানানো হবে এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে দেশের একটা বড় সড়ো অর্থ কারবারিদের যোগ রয়েছে বলে মনে করছে। নজর রাখো সুপ্রিয়, ধন্যবাদ। এদিকে পার্থ ভৌমিককে এবার প্রকাশ্যে আক্রমণ মমতা বালা ঠাকুরের। এই দুই সাংসদের সংঘাতে তৃণমূলে ঘোর অস্বস্তি। পার্থ ভৌমিক থাকলে আমি সেই বৈঠকে থাকবো না। পার্থ ভৌমিক কোন দায়িত্বে আছে আমার জানা নেই। পার্থ ভৌমিক ওপর থেকে চাপিয়ে দেবে এটা মানবো না। দলীয় সভায় পার্থ ভৌমিকের সমালোচনায় মুখর সাংসদ মমতা বালা ঠাকুর, আর এ ব্যাপারে প্রতিক্রিয়া দিতে রাজি হননি পার্থ ভৌমিক। আমি 3 বার পার্থ ভৌমিককে ফোন করেছি যে পার্থ ভৌমিক কোন দায়িত্বে আছে আমার জানা নাই, আর বিশ্বজিৎ কেনই বা তাকে ফোন করে মিটিংয়ের কথা বললো সেটাও আমার জানা নেই। আর যদি দায়িত্ব নিতে হয় তাহলে পার্থ ভৌমিক সেই মিটিং করবে, সেই কোনো মিটিংয়ে আমি থাকবো না। তার কারণ হচ্ছে পার্থ ভৌমিক ওখান থেকে ঘুরাবে, চাবি দেবে, আর এখানে বসে মিটিং হবে, সেটা তো আমি মানবো। আমি দলকে বলবো এর থেকে আমাকে শান্তি, আমি রাজ্যসভার এমপি আছি, আমি মানুষের মানে ভালোবাসা ডাকে আমি সেই দলের কাজ করবো। পার্থ ভৌমিক ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি এবং মমতা বালা ঠাকুর বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারপারসন, অর্থাৎ দুটো আলাদা জেলা। কোন প্রেক্ষিতে মমতা বালা ঠাকুর এটা বলেছেন সেটা নিশ্চিতভাবে দলীয় স্তরে খোঁজ নেওয়া হবে। তবে কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। শীর্ষ নেতৃত্ব নজর রাখছে এই বিষয়, নিজেদের মধ্যে কথা বলে অতি সত্বরই মিটিয়ে নেওয়া হবে। কোথাও হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে, সেই বিষয়টা জেনে শীর্ষ নেতৃত্ব তাদের মতো ব্যবস্থা নেবে। পার্থ ভৌমিক তো কিছু নয়। পার্থ ভৌমিক হলো
অভিষেককে টাকা পাঠাতো, এখন মমতা ব্যানার্জিকে টাকা পাঠায়। কেন যে টাকা পাঠাবে সেই ওখানে পদ পায়। তৃণমূল কংগ্রেস এমন একটা দল হয়েছে, টাকা দেবে। দেখুন না, এই ববি হাকিম, সুজিত বোস, পার্থ ভৌমিক মতন লোকরা টাকা দিয়ে 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 যত চোর ছেঁচড়া গুন্ডা বদমাস সবাইকে কেউকে এমএলএ বানিয়ে দিচ্ছে, কেউকে কাউন্সিলর, কেউকে চেয়ারম্যান। পয়সা পয়সা, অনলি পয়সা। 12খানা হোটেল হয়েছে, 4খানা পেট্রোল পাম্প নিয়েছে, যাকে তাকে পুলিশকে ভয় দেখিয়ে পেট্রোল পাম্প লিখিয়ে নিচ্ছে। আসানসোলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে তৃণমূল জেলা সভাপতি পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ফেসবুক লাইভে তোপ রাজ্যের সাধারণ সম্পাদক ভি শিবদাসানের। তার অভিযোগ শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন। শিবদাসানের আরও অভিযোগ 2021 সালের বিধানসভা ভোটে বিজেপির টিকিট পেতে নেতাদের সঙ্গে তলে তলে যোগাযোগ রাখছিলেন। 26-এর ভোটে তৃণমূলের টিকিট না পেলে বিজেপিতে চলে যাবেন। দলের প্রবীণ নেতা কংগ্রেস থেকে তৃণমূলে আসেন, বরাবরই মমতাপন্থী। জেলা পরিষদের মেন্টর পদেও রয়েছেন শিবদাসন। তার মতো নেতা জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দাগায়, দলের অন্তরে শোরগোল পড়ে যায়। যদিও এ নিয়ে মুখে কুলুপ নরেন্দ্রনাথ চক্রবর্তীর। এইসব নেতা বিজেপি দেলা লাগছে, আজকে বলবে তোমাকে আমি টিকিট তোমাকে তুমি টিকিট পাবে না, তো এরা কি দল করবে? এরা বিজেপিতে পালিয়ে যাবে। আমরা বিজেপির সঙ্গে লড়াই করে যাচ্ছি, বিজেপিকে ফিনিশ করার জন্য চেষ্টা করছে। আর কিছু লোকের চামচা বেলচা বিজেপিকে হাইলাইট করে দিচ্ছে, বিজেপিকে ম্যানেজ করে দিচ্ছে। আর এরা সবাই আমরা এনকোয়ারি করতে যাবে না, সবাই শুভেন্দুর সঙ্গে অ্যাডজাস্টে আছে, শুভেন্দুর সঙ্গে হাত মিলে চলে, কাউর না কাউর চামচা শুভেন্দুর সঙ্গে দেখা করে। তোমরা 2021-এ বিজেপি টিকিট নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করেছিল, তৃণমূলের টিকিট না পাবে তো। আর আজকে তোমরা বড় নেতা হয়ে গেছে নাকি? সেই কথাগুলো কি আপনি এটা নিয়ে কি উপর মহলে কাউকে জানাবেন? ঠিক আছে, দাসু আমার দলের সিনিয়র লিডার। একটু বলে দাও, দাসুদা আপনার নিয়ে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কি আপনি এটা নিয়ে কি উপর মহলে কাউকে জানাবেন? ঠিক আছে, দাসু আমার দলের সিনিয়র লিডার। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।